আমি সব মেয়েদের সাথে গিয়ে বসেছি। আমি উঠে যাওয়াতে শান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল, তারপর হুট করে উঠে বাড়ির বাহিরে চলে গেল। আমি একটু অবাক হলাম, আশ্চর্য, রাগ করে চলে যাচ্ছে নাকি। আমি উঠতে যাব, তখনই কাজিনরা আমাকে আটকে ধরলো। আমি আবার চুপচাপ বসে রইলাম, কিন্তু মনের ভিতর অস্থির অস্থির লাগলো শানের জন্য। তাই অন্যমনস্ক হয়ে এদিক ওদিক দেখছিলাম, শানকে খুঁজছিলাম, হয়তো যদি আসে। কিছুক্ষণ পর পুষ্প কোথা থেকে দৌড়ে এসে বলল, মিষ্টি চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায়? উফ, চলো না, দেখতে পাবে। বলে পুষ্প আমার হাত ধরে টানতে লাগলো। মানে এত রাতে কোথায় যাবে এই মেয়ে? আবার সেটা বুঝতে পারলাম না। আমি হেসে বললাম, না আসো না, এত রাতে কোথায় যেতে হবে না। এখন তুমি বসো আর আমাদের সাথে গল্প করো। পুষ্প বায়না ধরে বলল, না না, তুমি যাবে আর এক্ষুনি তোমাকে যেতে হবে। তখনই আপু পাশ থেকে ধমক দিয়ে বলে উঠল, ও যখন যেতে চাইছে না, নিয়ে বাড়ির ভিতরেই তো থাকবে। পুষ্প টানা হেঁচড়া আর আপুর ধমক শুনে উঠতে বাধ্য হলাম। পুষ্প আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে আসলো। চারদিক লাল নীল আলোতে আলোকিত হয়ে আছে চারপাশ। বাহিরের চারদিকে দেখতে ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল যখন বাইরে বেরিয়ে শানকে দেখতে পেলাম না। তাহলে কি তখন ওনার পাশ থেকে উঠে গেলাম, ওই জন্য রাগ করে চলে গেলেন? অদ্ভুত, এইটুকু বিষয়ে কারো রাগ করতে পারে? পুষ্প আমাকে টেনে বাড়ির পিছনে দিকে নিয়ে গেল। এখানে তেমন একটা আলো নেই, অন্ধকারচ্ছন্ন। বাড়ির পেছনে একটু গাছপালা দিয়ে ভর্তি, তাই একটু জঙ্গলের মতো লাগে। রাত তবে দিনে ভালোই লাগে। দিন দিন শহরের গাছপালা যে হারে কাটছে হচ্ছে, মনে হয় না কয়েক বছর পর গাছপালা দেখা পাওয়া যাবে। গাছপালা প্রাণ বিলুপ্ত হওয়ার উপক্রম। তাই বাবা আমাদের বাড়ির পিছনে অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছেন। রাতে এদিকে আসতে একটু ভয় লাগে আমার, তাই আসি না। মূল কারণ হলো এখানে একটা তুলা গাছ আছে, আর আমি শুনছি তুলা গাছে নাকি রাতে হলে ভূত থাকে। এবার ভাবতেই শরীর পশমগুলো দাঁড়িয়ে গেল। কিন্তু হঠাৎ পুষ্প এখানে নিয়ে আসলো কেন বুঝলাম না। মিষ্টি তুমি থাকো, আমি একটু পর আসছি। কথাটা বলে পুষ্প দৌড়ে চলে গেল। আরে, আমাকে একা ফেলে চলে গেলে মেয়েটা। চারদিক থেকে চিচি পোকা ডাকের শব্দ আসছে, হিমশীত বাতাস এসে গায়ে লাগছে, আর ভয়ের মাত্রা দ্বিগুণ বাড়ছে। আমি নিজে নখ কাটতে কাটতে চারদিক একবার তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে কিছু আমার দিকে এগিয়ে আসছে। গোল গোল চোখে তাকিয়ে আছি। আমি চোখ বন্ধ করে নিলাম। অসম্ভব, এখানে আমি একা, আর কিছুক্ষণ দাঁড়ালে আমি নির্ঘাত হার্ট অ্যাটাক করবো। এখনই আমার পা কাঁপতে শুরু করছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, সোনা, আমাকে ফেলে কই যাচ্ছ? দাঁড়াও, আমি যাব। কথাটা বলেই আমি পা বাড়াতে নেব, তখনই কারো শীতল হাত আমার হাতে স্পর্শ করতে আমার হৃদয় স্পন্দ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমার আবার মনে হলো ভূত নয় তো। আমি কিছু বোঝার আগেই আমাকে টেনে ঝোপঝাড়ের আড়াল নিয়ে গেল। ভয়ে আমি চোখ বন্ধ করে চিৎকার করতে শুরু করলাম, ভূত ভূত, বাঁচাও, কেউ আমাকে, ভূত। আর কিছু বলার আগে সে আমার মুখ চেপে ধরলো আর ধমক দিয়ে বলল, ইউ স্টুপিড, জাস্ট শট ইউ মাউথ। এখানে ভূত কোথায় দেখলে তুমি? এভাবে চেঁচা কেন? এক্ষুনি সবাই চলে আসবে। হঠাৎ কণ্ঠটা শুনে আমার কেমন জানি চেনা চেনা লাগলো। আমি মনে মনে দোয়া দুরূদ পড়তে লাগলাম আর আঁকড়াতে লাগলাম, আল্লাহ প্লিজ এবারের মতো বাঁচিয়ে নাও, ভূত যেন না হয়। এসব ভাবতে ভাবতে আস্তে আস্তে প্রথমে নিজে এক চোখ খুলে সামনে মানুষটাকে দেখতে চেষ্টা করলাম। একটু দেখে আঁকড়ে উঠলাম। শান! আমার সামনে শান দাঁড়িয়ে আছে। আমি দ্রুত দু চোখ খুলে নিলাম আর ভীত কণ্ঠে বললাম, আপনি সত্যি শান্ত? শান অবাক হয়ে বলল, মানে? মানে কোনো ভূত নয় তো যে আমার বরের ছদ্মবেশ নিয়ে এসেছে? শান রেগে দাঁতে দাঁত চেপে বলল, আমি স্টুপিড দেখছি, কিন্তু তোমার মতো এক পিসও দেখিনি। এখানে ভূত আসবে কোথা থেকে, ছাগল? আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। ওনার এই কর্কশ কণ্ঠ শুনে তো আমি একবারে 100% শিওর এটা আমার মিস্টার অ্যারোগেন্ট বর। আমি রেগে বললাম, বেশ, আমি ছাগল। আমি ছাগল হলে আপনি কি
পাগল কোথাকার! কেউ এমন ব্যবহার করে কারো সাথে? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম! এখনই ভূতের ভয়ে হার্ট অ্যাটাক করতাম আমি। শান নিজের প্যান্টের পকেট থেকে হাত দিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলল, সে তোমার এই গোবর পড়া মাথায় এসব ছাড়া আর কি কিছু ঢুকবে নাকি? তুমি জানো তোমাকে একটু কাছে পাওয়ার জন্য কত কাঠখড় পোড়াতে হচ্ছে আমাকে? আর উনি আছে ভূত নিয়ে। পৃথিবীর সব মানুষ হেল্প করে বেড়ায়, শুধু নিজের ঘরের মানুষকে কোনো খবর নেই। আমি চোখ বড় বড় করে বললাম, কি মিথ্যুক! সারাদিন তো আপনার সাথে কথা বলেই কাটালাম, তারপরও বলেন খবর নেই। ও হো, ওই দিনের কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ। তাও যদি নিজ থেকে ফোন দিয়ে খবর নিতে, প্রত্যেকবার তো আমি দিয়েছি না? আমি চুপ করে রইলাম, কথা ভুল না, কিন্তু আমারই বা কি দোষ? যতবার ফোন দিতে গেছি ততবারই উনি আগে দিয়েছে। হঠাৎ শান আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার কাছে টেনে নিয়েছেন। আমি ওনার দিকে তাকিয়ে একটু তেতলিয়ে বললাম, ক ক হয়েছে? উনি মুচকি হেসে বলেন, এখনো কিছু হয়নি, তবে এবার হবে। আমি ভুরু কুঁচকে বললাম, মা মানে? মানে কালকে থেকে তোমাকে কাছে না পেয়ে আমি যতটা কষ্ট পেয়েছি সেই কষ্ট ক্ষতিপূরণ দাও এখন। আমি কপাল কুঁচকে বললাম, কষ্ট আবার ক্ষতিপূরণ হয় নাকি? হয়, শুধু দিতে জানতে হয়। আমি অবাক হয়ে বললাম, সেটা কেমন? কালকে সারাদিন তোমাকে যতটা মিস করছি সেই হিসাব মতো তুমি এখন আমাকে 10টা পিচ করো। আমি আঁকড়ে উঠে বললাম, হোয়াট? 10? কেন? কম বললাম নাকি? ওকে, তুমি চাইলে আরো বেশি দিতে পারো, আমি কিছু মনে করবো না। ছাড়ো তো আমাকে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? বাড়ির সবাই একটু পরেই আমার খোঁজ শুরু করবে। কাউকে বলে আসিনি। উফ, কেউ খুঁজবে না। আর যদি করেও তাহলে আমার শালিকা সাহেব সামলে নেবে। আমি চোখ বড় বড় করে বললাম, তার মানে পুষ্প আর আপু আপনাকে হেল্প করছে এই কাজে? কি বিচ্ছু সবগুলা ভাবা যায়? শান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই আমার অনুভূতিগুলো বুঝতে পারে তাই হেল্প করে, শুধু যা বোঝার কথা সেই আজ পর্যন্ত বুঝতে পারলো না আমাকে। আচ্ছা, অনেক সময় হয়েছে, ছাড়ুন আমাকে। নো সুইটহার্ট, আগে আমার পাওনা মিটে তারপর ছেড়ে দিব। কোনো দেনা পাওনা নেই, ছাড়ুন আমাকে। আমি ছোট চেষ্টা করে বললাম, কোনো লাভ হবে না, আগে যেটা বলছি সেটা দাও, তারপরে ছাড়। আর তুমি জানো আমি যেটা বলি সেটাই করি। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, পারবো না। শানা আমাকে আরেকটু কাছে টেনে আমার মাথা পিছন হাত রেখে আমাকে ওনার একদম কাছে নিয়ে গেলেন। ওনার নিঃশ্বাস এসে আমার মুখের উপর পড়ছে। শান আমার চুলের মধ্যে হাত বুলিয়ে স্লো ভয়েসে বলছে, ওকে, তোমাকে পারতে হবে না, যা করার আমি করছি। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, নো। শান এগিয়ে আসলো, ইয়েস, নো, ইয়েস। আমি আর কিছু বলবো না, তার আগে উনি আমার মুখ বন্ধ করে দিল আর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিছুক্ষণ আগেই সান্ডা সহ আশেপাশের গেস্টরা চলে গেছে, শুধু আমাদের আত্মীয় স্বজনরা থেকে গেছে, আর বিয়ে পর্যন্ত সবাই এখানেই থাকবে। তাই আমাকে আর আপুকে ঘর থেকে বের করে দিয়েছে। মানে বিয়ে বাড়ি হলে যা হয় তাই আর কি। আমাদের রুমে আমাদের কাজিন সিস্টাররা সহ আমার 2 বোন থাকতেছি, কিন্তু এত মানুষের মধ্যে আমার ঘুম আসছিল না। তাই আমি আর আপু বেলকনিতে বিছানা করে কিছুক্ষণ বসে রইলাম। হঠাৎ কথায় কথা আপু বলে উঠলো, জানিস সোহা, আমার কারণে তোর এই হঠাৎ বিয়েটা হওয়ায় নিজেকে অনেক অপরাধী মনে হতো। ভাবতাম আমি তোর জীবনটা নষ্ট করেছি, আমার জন্য তুই একটা জোর জবরদস্তি সম্পর্কে আটকে পড়েছিস, কিন্তু তোদের দুজনের কাছ থেকে দেখে বুঝেছি ইউ আর মেড ফর ইচ আদার। শান ভাইয়া তোকে এতটা ভালোবাসে যে তুই কল্পনাও করতে পারবি না। তোকে ছোটবেলায় বলতাম না সবসময় আমার ছোট বোনের জন্য আমি রাজপুত্র এনে দিব? আজ আমি বলছি, সেই দিন বিয়েটা যদি ওভাবে না হতো তাহলে হয়তো পুরো পৃথিবী ঘুরেও আমি তোর জন্য এমন রাজপুত্র খুঁজে পেতাম না। আজ আমি সত্যি অনেক খুশি।
তোর জন্য, বাট তুই খুশি তো, নাকি আমাদের সবার কথা ভেবে মানিয়ে নিচ্ছিস কোনটা? আপুর কথা শুনে আমি মিষ্টি করে হেসে বললাম, আপু, তোর কোনো দোষ নাই, কোনো অপরাধ করিসনি তুই। আমি তো তোর কাছে কৃতজ্ঞ যে সেই দিন তুই পালিয়েছিলি। তো সেই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। শুধু বলতে পারি, তুই সেই দিন না পালালে আমি হয়তো আমার ভালোবাসার মানুষ, আমার বেঁচে থাকার কারণটা হারিয়ে ফেলতাম। আর মানিয়ে নেওয়া, সেটা বলে যে সম্পর্ক আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, কিন্তু ভালোবাসা মানুষের কাছে মানিয়ে নেওয়া কোনো প্রশ্নই আসে না। আমি অনেক খুশি যে আমি শানকে সারা জীবনের জন্য আমার জীবনে পেয়েছি, আর সেটা শুধু তোর জন্য। তাই এইসব কথা আর কখনোই বলবি না। আপু আমাকে জড়িয়ে ধরলো এতদিনে, আজ একটু শান্তিতে ঘুমাতে পারবো আমি। কথাগুলো অনেক দিন থেকে তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আজ আমার মনে বোঝাটা নামলো। আমি হালকা হেসে আপুকে জড়িয়ে ধরলাম। আসলে বন্ধুর ভালোবাসাটাই এমন হয়, একে অপরের অবিচ্ছেদ্য অংশ। তারপর আরো কিছুদিন কথাবার্তা বলে ঘুমিয়ে এনগেজমেন্টের 2 দিন পর বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছে। এর মধ্যে যাদের দাওয়াত দেওয়া হয়নি তাদেরও নিমন্ত্রণ সেরে নেওয়া হয়েছে। সাথে বিয়ের সমস্ত শপিং, জুয়েলারি সবকিছু কেনাকাটা হয়ে গেছে। তবে এই 2 দিন একদমই সময় পাচ্ছি না স্বামীর সাথে কথা বলার। বিয়ে বাড়ি এত কাজ, তার মধ্যে যখনই একটু সময় পেলে যা একটু ফোন করব, তা আবার খালা মামি চাচিরা এসে হাজির হয়ে যায় আর এটা ওটা নিয়ে গল্প জুড়ে দেয়। এজন্যই যদি শানু প্রচুর রেগে যায় মাঝে মাঝে, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাগ ভাঙাতে হয়। এসব করতে করতে 2 দিন কিভাবে কেটে গেছে বলতে পারবো না। আজকে মেহেদি অনুষ্ঠান আমার আর আপুর। এরই মধ্যে আগে যারা ছিল তারা তো ছিল, আরো আত্মীয় স্বজন এসে বাড়ির মানুষ পুরো গিজগিজ অবস্থা। কোথাও একটু একটা শান্তিতে বসার উপায় নেই। সাথে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি তো আছে। যে আমি দুপুরের আগে ঘুম থেকে উঠতাম না, সে আমার ভোর 6টার দিকে ঘুম ভেঙে যায়। তারপর সারাদিন তো আর ঘুমানোর সুযোগ নেই। সন্ধ্যা হতে না হতেই চোখে ঘুমের ঢল এসে নামে। তাই আজও এই ব্যতিক্রম হলো না। একদিকে আমাকে সাজানো হচ্ছে, অন্যদিকে আমি ঘুমে ঝুলছি। তখনই আমার ফুপি রেগে বলে, বিয়ের সময় শুনিসনি মেয়েদের ঘুম উধাও হয়ে যায়, কিন্তু তোর এত ঘুম কোথা থেকে আসে? বারবার সাজানো হচ্ছে আর তোর জন্য সব নষ্ট হচ্ছে। আমি বিরক্ত হয়ে বললাম, প্লিজ, আজকে 2 দিন ধরে শান্তিতে ঘুমাতে পারছি না আমি। একটু শান্তিতে ঘুমাতে চাই, কেউ একটু ঘুমাতে দিবা আমাকে? বিয়ে তো প্যারা কেন ভাই? কথাটা বলে আমি ড্রেসিং টেবিলের উপরে মাথা রাখলাম। সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তাতে আমার কি আর? আমার কাছে এখন ঘুমানোটা ইম্পর্টেন্ট। তখনই ফুপি আবার জোর করে আমাকে ধরে মাথা উঠিয়ে দিল। আমার মাথা আঁচড়ে দিচ্ছে আর আমি বিরক্ত নিয়ে বসে আছি। তখনই আম্মু দৌড়ে আসলো রুমে। কি রে, এখনো সাজানো হয়নি নাকি? ফুপি রেগে বলল, স্মৃতিকে তো সাজানো শেষ, কিন্তু তোর এই গুণধর মেয়েকে তো কিছুতেই সাজাতেই যাচ্ছে না, ওর ঘুমের তাড়না। আম্মু রেগে বলল, কি বলছিস? কিছুক্ষণ পর মেহেদি অনুষ্ঠান শুরু হবে, শানরা অর্ধেকে চলে এসেছে, এখনো সোহাকে সাজানো হয়নি, এটা বলতে হবে নাকি? কথাটা বলতেই আমি চোখ বড় বড় করে বললাম, শানরা আসবে মানে? এমন কথা কখনো হলো? আমাকে বলেনি তো কেউ। আজকে বিকালে হয়েছে, শান বলছে মেহেদি অনুষ্ঠান হলে একসাথে হবে, না হলে অনুষ্ঠানও করবে না। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠান একই সাথে হবে। তুই তো ঘুম নিয়ে ব্যস্ত, কে বলবে তোকে? কথাটা শুনে আমি খুশি হয়ে গেলাম। আজকে সারাদিনও শানের সাথে একবারও কথা হয়নি, তাই হয়তো বলা হয়নি আমাকে। তবে যাই হোক, শানকে দেখতে পাবো, এটাই আমার কাছে অনেক। আয়নার দিকে তাকিয়ে জামা কাপড় ঠিক করতে করতে বললাম, আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন সবাই? এতক্ষণে তো আমার পিছনেই পড়ে ছিলে, এবারও সাজাও। আমার কথা শুনে ফুপি এক গালে হাত দিয়ে অবাক ভঙ্গিতে বসলো। এই কথাটা শুনে যদি তোর ঘুম ভেঙে যাবে তা আমি জানতাম, তাহলে আমি বলে দিতাম, অন্তত এতক্ষণে তোর পিছে পিছে ঘুরতে হতো না। ফুপির কথা শুনে সবাই খিলখিলে হেসে উঠলো।
আর আমি লজ্জা পেয়ে নিজের মুখ ঢেকে নিলাম। সব ফার্নিচার সরিয়ে বাড়ির ভিতরে মেহেদি অনুষ্ঠান ব্যবস্থা করা হয়েছে। আমাকে আর আপুকে এনে নিচের হল রুমে বসিয়ে দিল। সাথে কাজিনদের নাচ গান তো আছে, অনেক সুন্দর সবকিছু আয়োজন করা হয়েছে। বেশ সময়টা উপভোগ করছি আর অপেক্ষা করছি সদর দরজার তাকিয়ে কখন শানটা আসবে। কিছুক্ষণ পর অপেক্ষা অবসান হলো, শানকে দেখতে পেলাম। শান সহ আমার পুরো পরিবার এদিকেই এগিয়ে আসছে। শানকে দেখে আজ নতুনভাবে আমি আবার ক্রাশ খেলাম। কি সুন্দর লাগছে সবুজ পাঞ্জাবিতে, মুখে সবসময় মতো একটা মিষ্টি হাসি লেগেই আছে, কোনো রাজপুত্রের চেয়ে কম নয়। আর ওনার হাসিটা, উফ, এই একটা জিনিস আমাকে ঘায়েল করার জন্য যথেষ্ট। আমি আর আপু উঠে বড় সবাইকে সালাম করলাম। শান এসে আমার পাশে বসলো। এখানে আমার সবাই ছোট ছোটরা আছি, বড়রা অন্যদিকে আছে। শান আমার পাশে বসতে আমি ফিসফিস করে বললাম, কি ব্যাপার বলুন তো, আমার সাথে কালার ম্যাচিং করলেন কি করে? শান একটা ভাব নিয়ে বলল, জানি ম্যাম, সব জানি। কখন কি করো, কই যাও, কি পড়ো আর পাওয়ার সম্পর্ক তো আর কিছুই অজানা নয় সুইটহার্ট। আমি মুখ ভেঙে বললাম, ও হুম, তো পাওয়া বাড়ির মধ্যে গুপ্তচর লাগিয়ে দিয়েছেন, সেটা কি জানি না ভেবেছেন? আমার কথা শুনে শান হাসলো। বড়রা বলল, এখন মেহেদি পরানো অনুষ্ঠান শুরু করা হোক। মেহেদি পরানো শুরু হলো। আগে আমার আর আপুর হাতে পরানো হয়, তারপর বাকি সবাই। আমার হাতে মেহেদি পরানোর সময় শান বলে উঠল, মেহেদি পরাতে হলে আমার একটা শর্ত আছে। শানের কথা শুনে আমি সহ উপস্থিত সবাই অবাক হলো। আমরা একজন কাজিন তিয়াশা বলে উঠল, শর্ত মানে কিসের শর্ত জিজু? শান মুচকি হেসে বলল, তেমন কিছু না, স্পেশাল একটা শর্ত। তিয়াশা বলল, বলো শুনি তাহলে। শান আমাকে ইঙ্গিত করে বলল, সোহার হাতে মেহেদি পরানোর সময় অর্ধেক ডিজাইন আমার হাতে করতে হবে, অর্ধেক ডিজাইন সোহার হাতে, যেন পরবর্তী দুই হাত পাশাপাশি রাখলে ডিজাইনটা পরিপূর্ণ হয়। আর এর মানে হলো আমরা দুজন দুজনার সাথে পরিপূর্ণ, একজন ছাড়া অন্যজনের কোনো অস্তিত্ব নেই। ওনার কথা শুনে আমার সব কাজিনরা একসাথে বলে উঠল, ও হো, এত ভালোবাসা, হায় কারো নজর না লাগে ওনার দিকে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এত ভালোবাসে কেন উনি আমাকে? আসলেই কি এত সুখ আমার কপালে জুটবে? এসব ভাবতে ভাবতে আমার চোখে পানি চলে আসলো। শান ইশারায় বলে, কি হয়েছে? আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে বললাম, কিছু না। ওনার কথা মতো মেহেদি আর্টিস্টরা আমার আর শানের হাতে মেহেদি পরিয়ে দিল। আমাদের পরানো হলো। আস্তে আস্তে সবাই পরে নেয়। হঠাৎ আমার কাজিন বায়না করে বলল, জিজু, শুনছি আপনি অনেক সুন্দর গান করেন, প্লিজ আমাদের একটা গান শোনান প্লিজ। শান অবাক হয়ে বলল, তোমাদের কে বলল না, আরজ জিজু, আরজ অনেক সুন্দর গান করে, তোমরা বরং ওকে গাইতে বলো। আরজ বলল, দিস ইজ নট ফেয়ার ভাইয়া, ওরা তোকে গাইতে বলছে, তুই আমাকে ফাঁসি দিচ্ছিস কেন? তখনই সবাই বায়না ধরে বলল, প্লিজ জিজু, তুমি গাও না, আমরা তোমার গান শুনতে চাই। সোহা, তুই বল না প্লিজ, তুই বলতে ঠিক গাইবে। সবাই এত জোরাজুরি দেখে আমি শানকে বললাম, সবাই এত করে বলছে যখন একটা গান গেয়ে দিন না, তাহলেই তো হয়। আমার কথা শুনে শান বলল, ইস, এখন তো আর চাইলেও না করতে পারবো না। কথাটা বলতে সবাই খুশি চিৎকার দিয়ে উঠলো আর আমি মুচকি হাসলাম। শানের হাতে একটা গিটার তুলে দেওয়া হলো। শান গিটার টুংটাং সুর তুলে বলল, আমার বেরখায়ালি এই গানটি শুধু তোমার জন্য ডেডিকেট করলাম, বলে উনি গাইতে শুরু করলেন, হয়তো আমি এখনো আধারে তোমার হাতে বাড়াই। উনি পুরোটা গান খুব সুন্দর করে শেষ করলেন। আমি মুগ্ধ নয়নে ওনার দিকে তাকিয়েছিলাম। এমন মনে হলো গানটা প্রতিটা কথাই যেন ওনার মনের কথা, স্বপ্নগুলো উনি আমাকে নিয়ে বনিয়েছেন। তার এক বাস্তব রূপ, যেটা শুধু আমাদের জন্য তৈরি। গানটা শেষ হতেই সবাই হাততালি দিয়ে উঠল। সবাই ওনার প্রশংসা পঞ্চমুখ। আসলে উনি মানুষটা এমন যে মানুষ প্রশংসা না করে থাকতে পারবে। উনি আমার একদম কাছে এসে বললেন, তুমি কিছু বললে না, কি ব্যাপার? গানের ব্যাপারে? সবাই বলল তো। সবাই বলা আর তোমার বলা এক হলো, আমি তোমার মুখে শুনতে চাই। আমি ওনার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে চুপ করে রইলাম। উনি কিছুক্ষণ
আশা ছিল, কিন্তু উত্তর না পেয়ে আমি দীর্ঘশ্বাস ফেলে আমার পাশ থেকে উঠতে নেব, তখনই আমি বললাম, গানটা কেমন হয়েছে জানি না, তবে আপনার গান শুনে এটা বলতে পারি, আজ আবারও নতুন করে আমি আপনার প্রেমে পড়েছি।